আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও। গত ফিনান্সের পর্বগুলোতে আমরা দেখেছিলাম সূত্র 1, 2, 3, 4। তো সূত্র 1, 2 ছিল সরল সুদের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য, এবং সূত্র 3, 4 ছিল চক্রবৃদ্ধি বা বাট্যাকরণে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য। তো আজকে আমরা দেখব সূত্র 5। ঠিক আছে, তোমাদের বইয়ে এটা সূত্র আকারে লেখা নেই, তবে লেখা আছে প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার। প্রকৃত সুদের হারকে কার্যকরী সুদের হারও বলা হয়। তো প্রকৃত সুদের হারের মানেটা কি? প্রকৃত সুদের হারের মানেটা হচ্ছে, তোমাদের বইয়ে দেখো বলা হয়েছে যে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার 52%, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। ঠিক আছে, তো এই যে প্রকৃত সুদের হারটা যে ভিন্ন হয়, সেই ভিন্ন তোমার ভিন্নতা হওয়ার কারণটা কি? ঠিক আছে, যে সাপ্তাহিক 1% হারে যদি সুদ দেওয়া হয়, তা তুমি চিন্তা করো এক বছরে কত সপ্তাহ হয়? এক বছরে 52 সপ্তাহ। তো তোমার প্রতি সপ্তাহে যদি 1% করে সুদ দেওয়া হয়, তাহলে 52 সপ্তাহে কত পার্সেন্ট হবে? 52%। কিন্তু যখনই তুমি ইএআর অর্থাৎ প্রকৃত সুদের হার নির্ণয় করতে যাবা, তখন সেটা সুদের হারটা ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভিন্নতা নির্ণয় করার প্রক্রিয়াটাই হচ্ছে তোমার ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তোমাদের বইয়ে দেখো এই পৃষ্ঠা 47 একটা অঙ্কে বলা হয়েছে, এই অঙ্কটা আমি স্ক্রিনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবা। এখানে আমি বই থেকে বলছি, তোমরা পৃষ্ঠা 47 বইয়ের সাথে প্রশ্নগুলো মিলাও। বলা হয়েছে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদের ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার 52%, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। তো এখানে আগে যা যা দেওয়া আছে সেগুলো আমরা আগে নিব। তাহলে এখানে প্রথমে কি কি লিখবো? সাপ্তাহিক সুদের হার। সাপ্তাহিক সুদের হার কত দেওয়া আছে? সাপ্তাহিক সুদের হার, সাপ্তাহিক সুদের হার হচ্ছে হলো 1%। এবং এই সাপ্তাহিক সুদের হার যদি 1% হয়, তাহলে এক বছরে কত সপ্তাহ? 52 সপ্তাহ। তাহলে বার্ষিক সুদের হার কত দাঁড়াবে? বার্ষিক সুদের হার কি হবে? 52%। এরপরে তাহলে প্রতি সপ্তাহে যদি একবার দেয়, তাহলে এক বছরে 52 বার দিবে, তাহলে চক্রবৃদ্ধি সংখ্যা কত হয়? 52, তাই না? চক্রবৃদ্ধি সংখ্যা সমান সমান 52। এখন এই যে প্রকৃত সুদের হার ইএআর কত? প্রকৃত সুদের হার ইএআর সমান সমান কত হবে? এখানে ইএআরটা আগে লিখবো, আমরা জানি সূত্রটা লিখবো। আমরা জানি সূত্র হচ্ছে ই এ আর সমান সমান ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই ডিভাইডেড বাই এম পাওয়ার এম মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100। এখন সূত্র অনুসারে মানটা বসাও, কি হবে? তো এক থাকবে, সুদের হার আই, ইন্টারেস্ট রেট মানে কি? 52%। সাপ্তাহিক 1% হলে বার্ষিক সুদের হার কত? 52%, তাই না? তাহলে আমরা ইন্টারেস্ট রেট কত লিখবো? এটা হচ্ছে আমাদের আই, তাই না? আর চক্রবৃদ্ধি সংখ্যা এটা হচ্ছে আমাদের এম, আর প্রকৃত সুদের হার আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা 52কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 0.52। কত আসবে? 0.52। আর এম হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা 52, তাই না? সংখ্যা 52। এরপরে পাওয়ার এম হবে আবার 52 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100। এরপরে এই যে পুরা যদি ক্যালকুলেশনটা করে দাও, যে ফার্স্ট ব্র্যাকেটে এইটুকু পুরা ক্যালকুলেশন আমরা চাইলে একবারে করতে পারি। ঠিক আছে, একবারে করে
সরাসরি 100 সাথে গুণ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যাদের সাইন্টিফিক অ্যাডভান্স ক্যালকুলেটরটা নাই তারা ভেঙে ভেঙে করবা, ঠিক আছে। তো এখন দেখো ফার্স্টে কি আছে, 1 যোগ 0.52 পাওয়ার হচ্ছে 52, দেন -1 ইন্টু 100, এটা কত হচ্ছে 67.76 অর্থাৎ 77, হ্যাঁ 67.77%। দেখেছ মূলত পার্থক্যটা কোথায় হয়েছে একটু খেয়াল করো। সাপ্তাহিক সুদের হার কত, 1%, তাহলে আমরা জানি 1 বছরে কত 52 সপ্তাহ, তাহলে সাপ্তাহিক 1% সুদের হার অনুসারে তাহলে প্রকৃত সুদের দ্বারাই কি 52%। কিন্তু যখনই ইফেক্টিভ অ্যানুয়াল রেট প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হারটা নির্ণয় করা হচ্ছে তখনই সুদের হার 67.77% হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আজকে থেকে সৃজনশীল শুরু করার কথা ছিল, তো অনুশীলনীতে তোমরা যাও। অনুশীলনী 1 নাম্বার সৃজনশীল 1-এ দেখো বলা হয়েছে জনাব রবিন ও রাকিব পড়াশোনা শেষ করে বাবার পতিত জমিতে 2টি ভিন্ন ধরনের প্রকল্প গড়ে তোলেন। রবিনের প্রকল্পের জন্য বড় একটি মেশিন কেনার প্রয়োজন হলে তিনি গ্রামীণ মহাজন থেকে মাসিক 2% হারে চক্রবৃদ্ধি সুদে 8 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। দেখো এটা কিন্তু এই যে আমাদের একটু আগে যে কোশ্চেনটা আমরা উদাহরণে দেখলাম, এই যে এই অঙ্কের ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটার মতো কোশ্চেন হলো না, 2% হারে চক্রবৃদ্ধি সুদ মাসিক 2% হারে, তাহলে মাসিক 2% হারে কথাটা খেয়াল করো, মাসিক 2% হারে চক্রবৃদ্ধি সুদে 8 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। অন্যদিকে তার ভাই রাকিব 6 বছর পর 5 লক্ষ টাকা পাওয়ার আশায় প্রকল্পের জমাকৃত কিছু অর্থ আশা ব্যাংকে জমা রাখতে চান। জবা ব্যাংক তাকে ষান্মাসিক 10% হারে এবং বেলি ব্যাংক তাকে ত্রিমাসিক 9.5% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। তো আমরা ধাপে ধাপে একটু সমাধানটা দেখি, তাহলে বুঝতে ইজি হবে। গ নম্বরে দেখো বলা হয়েছে রবিনের কার্যকরী সুদের হার অর্থাৎ প্রকৃত সুদের হারটা বের করতে হবে। তো গ নম্বর যদি সমাধান করতে যাই, তো গ নম্বরের জন্য আগে আমাদেরকে কি লিখতে হবে, মাসিক সুদের হার 2%, তাই না। তা আগে লিখবো দেওয়া আছে 1-এর গ, দেওয়া আছে মাসিক সুদের হার সমান সমান 2%, তাহলে বার্ষিক সুদের হার কত হবে, বার্ষিক সুদের হার সমান সমান হবে 1 বছরে 12 মাস, তাহলে তোমার প্রতি মাসে যদি 2% করে দেয় তাহলে বার্ষিক সুদের হার কত হয়, আয় সমান সমান 24%, তাই না। 12 দোকানে 24, 24কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 24 ভাগ 100 2.4। এরপরে দেখো বলা হয়েছে যে 8 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলে, তাই না। তো এখানে সুদের হার দেওয়া ছিল, তাহলে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা সমান সমান, তাহলে মাসিক যদি 2% হয় তাহলে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হবে হলো 12, তাই না। প্রতি মাসে একবার দিবে 24 ভাগ 100, 24 ভাগ 100। আচ্ছা এখানে আমরা একটু ভুল করেছি, হবে হলো 0.24, এটা 0.24। বছরের চক্রবৃদ্ধি সংখ্যা 12, কারণ প্রতি মাসে একবার করে সুদ দিবে, তাহলে 1 বছরে 12 বার। কিন্তু তো বার্ষিক সুদের হার কত পার্সেন্ট হচ্ছে, 24%, কিন্তু প্রকৃত সুদের হার ভিন্ন হবে। তো আমরা এটাই বের করব, প্রকৃত সুদের হার
প্রকৃত সুদের হার ই এ আর সমান সমান কত হবে? তো আমরা জানি ই এ আর এর সূত্রটা লেখা, আমরা জানি ই এ আর সমান সমান, সূত্রটা কি? সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I ডিভাইডেড বাই m পাওয়ার m মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইনটু 100। এটা হচ্ছে প্রকৃত সুদের হার বের করার সূত্র, তাই না? এবার মান বসাও। 1 যোগ ইন্টারেস্ট রেট, এই যে বার্ষিক সুদের হার কত? 0.24। বছরের চক্রবৃদ্ধি সংখ্যা 12, m এর মান 12 বিয়োগ 1 সেকেন্ড ব্র্যাকেট ইনটু 100। এবারে পুরো কাজটা যদি ক্যালকুলেটরে একসাথে করি, এটা যোগ 0.24 ডিভাইডেড বাই 12 পাওয়ার 12 বিয়োগ 1 ইনটু 100। দেখো প্রকৃত সুদের হার হয় 26.82%, 26.82%, তাই না? তো খেয়াল করে দেখো, মাসিক সুদের হার 2%, আর বার্ষিক সুদের হার কত হয়? 24%। কিন্তু সেটা ইফেক্টিভ অ্যানুয়াল রেট যখন বের করা হয় তখন কত হয়ে যায়? 26.82%। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বরে বলা হয়েছে জবা ও বেলি ব্যাংকের মধ্যে জনাব রাকিবের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো? বর্তমান মূল্য নির্ণয় সাপেক্ষে যুক্তি দাও। এখন এই গ নম্বর সমাধানের পূর্বে দুইটা বিষয় আগে ক্লিয়ার করো। এটার উত্তর মিলেছে না? তোমরা উত্তরটা মিলাই নিবা, যাদের গাইড আছে গাইড থেকে উত্তর মিলাই নিবা। ওকে, খেয়াল করো এদিকে। তো ঘ নম্বর, জবা ও বেলি ব্যাংকের মধ্যে জনাব রাকিবের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো, সেটা তোমার বর্তমান মূল্য নির্ণয় সাপেক্ষে যুক্তি দিতে বলা হয়েছে। এখন একটু মনোযোগ দাও। গত পর্বের ক্লাসগুলোতে যখন আমরা সূত্র 1, 2, 3, 4 আলোচনা করেছি তখন দ্বিমাসিক, ত্রিমাসিক, ষান্মাসিক, অর্ধবার্ষিক এগুলা নিয়ে বলা হয়েছে। 3 মাস পর পর হলে বছরে কয়বার চক্রবৃদ্ধি হবে, চক্রের সংখ্যা কত হবে, তারপরে ষান্মাসিক, অর্ধবার্ষিক, এই সবগুলো কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি। এখন এখানে দুই রকম কথা হয়, মনে রাখবা। 20% বা 12% বলা হয়েছে কোন একটা অঙ্কে, এরকম একটা কথা লেখা থাকতে পারে। 12% ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে, ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে, ত্রিমাসিক চক্র বৃদ্ধিতে সুদ প্রদান করবে, এরকম একটা বিষয়। মানে দেখো এখানে বলা হচ্ছে 12% ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করবে। এই কথাটার মানে কি বোঝায়? যে 12% ত্রিমাসিক চক্রবৃদ্ধি মানে 3 মাস পর পর সুদ দিবে, বছরে 4 বার, কিন্তু টোটালে আসবে 12%। ঠিক আছে? আরেকটা কথা হয় এরকম যে ত্রিমাসিক 12% সুদে, ত্রিমাসিক 12% সুদে, ত্রিমাসিক 12% সুদ দিবে। এখানে বোঝায় কি? মানে 3 মাস পর পর 12% দিবে, 3 মাস পর পর 12% দিবে। এবং 3 মাস পর পর যদি 12% দেয় তাহলে এক বছরে 12 মাস, 3 মাস পর পর দিলে চক্রবৃদ্ধির সংখ্যা হবে 12, তাহলে প্রতিবার সে 12% দিবে। তাহলে এক বছরে বার্ষিক সুদ কত দাঁড়ায়? 4 × 12 = 48%, তাই না? এই দুইটা সুদে কিন্তু পার্থক্য আছে, আমরা এই পার্থক্যটা ভালো করে বুঝে নিয়ে তারপর অঙ্ক করব। বুঝতে পেরেছ? এটা বোঝায় ত্রিমাসিক সুদ, অর্থাৎ ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে 12% সুদ দিবে। ঠিক আছে? আর ত্রিমাসিক 12% সুদ, তাহলে দুইটা কথার পার্থক্য হচ্ছে এটা 3 মাস পর পর 12%, অর্থাৎ এক বছরে যদি চক্রবৃদ্ধির সংখ্যা 4 বার হয় তাহলে 4 × 12 = 48%।
আর এটা ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে 1 বছরে 4 বার হবে, কিন্তু 4 বারে এভারেজে তাকে 12% সুদ দেওয়া হবে। বুঝতে পেরেছ? এখন ঘ নাম্বারটা দেখো। তো ঘ নাম্বারে দুইটা ব্যাংকের প্রস্তাব হচ্ছে, একটা হচ্ছে জবা এবং বেলি, তাই না? তো মূল শর্ত হচ্ছে যে 6 বছর পর 5 লক্ষ টাকা পাওয়ার আশায় তার প্রকল্পে জমাকৃত কিছু অর্থ আশা ব্যাংকে জমা রাখতে চান। মানে বছর হচ্ছে, সময় হচ্ছে 6 বছর এবং ফিউচার ভ্যালু হচ্ছে 5 লক্ষ টাকা। জবা ব্যাংক প্রস্তাব দিয়েছে ষান্মাসিক 10% হারে, মানে ষান্মাসিক 10% হারে। তাহলে আগে জবা ব্যাংকের প্রস্তাব দেখি, তাহলে কত পাওয়া যায়। আগে লাগবো 1 ঘ। জবা ব্যাংকের প্রস্তাব অনুযায়ী, প্রস্তাব মতে লিখে দেব। জবা ব্যাংকের প্রস্তাব মতে ফিউচার ভ্যালু কত দেওয়া আছে? ফিউচার ভ্যালু সমান সমান 5 লক্ষ, এন সমান সমান হচ্ছে 6 বছর, তাই না? আর ষান্মাসিক সুদের হার, ষান্মাসিক সুদের হার এটাকে উল্লেখ করে দিবা। ষান্মাসিক সুদের হার সমান সমান 10%। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? বার্ষিক সুদের হার আয় সমান সমান, দেখো ষান্মাসিক সুদের হার 10%, তাহলে ষান্মাসিক সুদের হার যদি 10% হয় তাহলে তোমার বছরে 2 বার 6 মাস পর পর, তাহলে ষান্মাসিক সুদের হার যদি 10% হয় তাহলে 1 বছরে কত পার্সেন্ট হয়? 10 দুগুণে 20%, কারণ 1 বছরে 2 বার সুদ দিবে। তাহলে 10% কত পার্সেন্ট হবে? 20%। তাহলে আমরা লিখবো কি 10 × 2% বা 20%। এটাকে বাদ দিয়ে 20 কে যদি 100 দিয়ে ভাগ করো 0.2 আসার কথা। হ্যাঁ, 0.2, তাই না? এবং চক্রবৃদ্ধি সংখ্যা এবার লিখবো m সমান সমান, শর্টকাটে লিখলাম, তোমরা চাইলে লিখে দিতে পারো চক্রবৃদ্ধি সংখ্যা m সমান সমান 6 বছরের জন্য, তাই না? 1 বছরে 2 বার, তাহলে 6 বছরে কয়বার হবে? 12 বার। তাহলে আমরা এখানে দিব চক্রবৃদ্ধি সংখ্যা 2, 1 বছরে 2 বার। এরপরে পিভি, প্রেজেন্ট ভ্যালু সমান সমান কত হবে? তাহলে আমরা জানি পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই এফভি, সূত্রটা জানি কি আছে, 1 + I/m, 1 + I/m × n × m, তাই না? এখন ফিউচার ভ্যালু কত হচ্ছে? 5 লক্ষ টাকা। আর 1 যোগ ইন্টারেস্ট রেট হচ্ছে 0.2, আর m হচ্ছে 2, n হচ্ছে 6 বছর, m হচ্ছে 2। তাহলে এটাকে এক লাইন যদি ভেঙে নেই তাহলে কত হয়? 5 লক্ষ, নিচে দাঁড়ায় 1 যোগ 0.2 ডিভাইড বাই 2 পাওয়ার 6 দুগুণে 12, তাই না? এরপরে পুরোটা যদি ক্যালকুলেটর করি, 5 লক্ষ ডিভাইডেড বাই 1 যোগ 0.2 ডিভাইডেড বাই 2 পাওয়ার 12। আর বলতে 5 লক্ষ ডিভাইড বাই 1 যোগ ডিভাইড বাই 0.2 আসবে 2, 12
1,59,315। উত্তর কি মিলেছে? আচ্ছা, তাহলে এটা সমান সমান কত রাখতে হবে? বর্তমানে 1,59,315, তাই না? বুঝতে পেরেছ? তাহলে সেম ভাবে তোমার জবার পরে কোন ব্যাংকটা আছে? বেলি ব্যাংক, তাই না? তাহলে বেলি ব্যাংকের প্রস্তাব অনুযায়ী দেখি কত টাকা পাওয়া যায়। তাহলে এখানে আমি জাস্ট এগুলা মুছে দিই, আর এগুলো এই তো, আর এখানে জবার জায়গায় বেলি ব্যাংক। বেলি ব্যাংকের প্রস্তাব মতে কি হবে? এটা অ্যামাউন্টটা তোমরা লিখে রাখবা, হ্যাঁ, যত ছিল 1,59,315 ছিল মনে হয়, তাই না? 1,59,315 সামথিং কিছু ছিল দশমিকের পরে। এবার বেলি ব্যাংকের প্রস্তাব হচ্ছে ত্রিমাসিক 9.5% হারে, মানে 3 মাস পর পর 9.5% দিবে। তাহলে এটা হচ্ছে 3 মাস পর পর দিবে, তাহলে 1 বছরে 4 বার, তাহলে 4 দিয়ে গুণ করে কত পার্সেন্ট হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ফিউচার ভ্যালু 5 লাখ, সময় হচ্ছে 6 বছর, আর এটা ষান্মাসিক সুদের জায়গায় হবে ত্রিমাসিক সুদ। ত্রিমাসিক সুদের হার কত আছে? 9.5%, তাই না? 9.5%। আর বার্ষিক সুদের হার তাহলে কত হবে? 9.5 ইন্টু ত্রিমাসিক, না? তাই ত্রিমাস হলে কত? 4 বার। তাহলে এটাকে 4 বার যদি গুণ দেই তাহলে কত হয়? 9.5 গুণ 4 দাও, 38%, তাই না? 38%। এরপরে এটাকে 100 দিয়ে ভাগ দাও। 38% যদি 100 দিয়ে ভাগ দিই, 38 ভাগ 100, 0.38, 0.38। তোমরা কিন্তু উত্তরটা মিলাই নিবা, আমি যেটা করতেছি এগুলো উত্তর মিলাই নিবা। এরপরে চক্রবৃদ্ধি সংখ্যা কত হবে? 4। আর পিভি সমান কত? তাহলে ফিউচার ভ্যালু কত দেওয়া আছে? 5 লাখ। 1 যোগ ইন্টারেস্ট রেট হচ্ছে 0.38, আর নিচে এম হচ্ছে কত? 4, আর পাওয়ার হচ্ছে এন ইন্টু এম, মানে 4। তাহলে এক লাইন ভেঙে নাও, 5 লক্ষ, আর নিচে আসবে 1 যোগ 0.38, আর নিচে হচ্ছে 4, পাওয়ার হচ্ছে 6 4 24। এই পুরোটাকে এবার ক্যালকুলেটর করে ফেলো। 5 লক্ষ 1 যোগ 0.38 ডিভাইডেড বাই 4, আর পাওয়ার হচ্ছে 24। আচ্ছা, উত্তরটা একটু মিলাও তো। 56,627, হ্যাঁ, 56,627। তাহলে খেয়াল করো, বেলি ব্যাংকের প্রস্তাব হচ্ছে বর্তমানে যদি তাকে 56,623 টাকা দেওয়া হয়, ঠিক আছে, তাহলে সে 6 বছর পরে 5 লক্ষ টাকা দিবে। আর এর আগে যে জবা ব্যাংক ছিল তার প্রস্তাব কি ছিল? ষান্মাসিক সুদে দিবে, তাই না? সুদের হারও তার কম ছিল, মনে হয় 10% ছিল, তাই না? তাহলে তার হিসাবে তাকে বর্তমানে 1,59,315 টাকা তার ব্যাংকে রাখতে হবে। কোন ব্যাংকে? জবা ব্যাংকে। তাহলে প্রফিটেবল কোনটা? বেলি ব্যাংক, তাই না? তো যুক্তি সহ 2-3 লাইন ব্যাখ্যা লিখে দিবা। বুঝতে পারছো? তোমরা 2 নম্বর সৃজনশীল তোমরা করে আনার চেষ্টা করবা, ঠিক আছে?